সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের সামনে রয়েছেন দুজন অতিথি। এই দুজন অতিথির সঙ্গে পরিচয় করে দিই। মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, আপনাকে স্বাগত। ববি হাজ্জাজ, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। ববি হাজ্জাজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। চরম অনিশ্চয়তার মধ্যেই কিন্তু একটা নির্বাচনের আওয়াজ হচ্ছে। মাসুদ, আপনাকে দিয়ে শুরু করব। অনিশ্চয়তা এই কারণে যে সংস্কার নিয়ে অনিশ্চয়তা, বিচার নিয়ে অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়েও একটা অনিশ্চয়তা। এর মধ্যে দিয়ে একটা মজার ঘটনা হচ্ছে সংস্কার। 2007 এবং 2008-এ সংস্কার ছিল একটা গালি। সংস্কারের কারণে রাজনৈতিক নেতারা শাস্তি পেয়েছেন। আওয়ামী লীগ এবং বিএনপির বড় বড় নেতারা মানে ছিটকে পড়েছিলেন, বড় বড় কেন্দ্রীয় নেতারা। এখন কিন্তু সংস্কারই হচ্ছে আসল। সংস্কারের বাইরে কোনো চিন্তাই করা হচ্ছে না। এটা মৌলিক পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে। আমি জানি না কীভাবে আপনি আসছেন, আসলে পরিস্থিতিটা কী? এবারের সংস্কারটা আসলে একটা অন্যরকম সংস্কার। যেমন এই সংস্কার মনে করেন একটা জিনিস হলো কি, প্রথম দিকে সংস্কারটা খুবই গুরুত্ব পেয়েছে এই কারণে যে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে একটা নতুন সরকার আসবে, এবং তখন তাদের সামনে যে সরকারটা ছিল, যখন বিএনপি ছিল, তারা মনে করতে বিএনপি ক্ষমতায় আসতেছে। কারণ বিএনপি বললেই কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি ছিল, তারা সেই বিএনপিটাকে মনে করতেছে ওই বিএনপিটাই আসবে। কিন্তু সময়ের পরিবর্তনে তো দলের চরিত্র পরিবর্তন হয়, দলের নেতৃত্ব পরিবর্তন হয়, এবং নেতৃত্বের সঙ্গে সঙ্গে কিন্তু দলের ক্যারেক্টার চেঞ্জ হয়। কারণ 96-এর আওয়ামী লীগ আর 2014 অথবা 24-এর আওয়ামী লীগ তো এক না, দল তো একই আছে, বাট নেতৃত্বের কারণে কিন্তু চেঞ্জ হয়। কিন্তু মানুষ কিন্তু ওই জিনিসটাই খুব জোরে সোরে তখন খাওয়ানো হচ্ছিল যে ওই বিএনপি আবার আসবে। তো তখন মানুষের মধ্যে একটা দাবি উঠলো যে আমরা এমন একটা সরকার চাই, অথবা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমের কারণেই কেউ চাইলেই স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। এবং এইটা পাওয়ার জন্য তখন বলা হলো যে এটা একমাত্র তখনই সম্ভব যখন একটা সংস্কার করা হবে আমাদের সিস্টেমের মধ্যে। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে কি হলো, সংস্কার আপনি করবেন, সংস্কারটা কে করবে? এখন সংস্কার করার জন্য তড়িঘড়ি করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমলারা যে সমস্ত নাম ঘোষণা করলেন, এই নামগুলো দেখে আমি দ্বিতীয়বার হতাশ হলাম যে এরা কি সংস্কার করবে। কারণ এই লোকগুলোকে তো আমি চিনি, ধরেন একজন হলো কাঠের মিস্ত্রি। এখন কাঠের মিস্ত্রি আসতে যে আমি অনেক বিল্ডিং বানানো দেখছি, আমি এখন মানে আর্কিটেক্টের কাজ করতে পারবো। কারণ উনি ওনার কমন সেন্স দিয়ে করা শুরু করলেন। তো এটা কি আসলে কিছু হবে? ওই বিল্ডিং দাঁড়ায় থাকবে না তো রে ভাই। তো এখন হলো ওই জিনিসটা যে আপনি এমন লোকদের সংস্কার করালেন। আমার কাছে শুরুর থেকে আমি কিন্তু বলে আসতেছি যে এই লোকগুলো আমার মনে হয় না এই আপ টু দ্য মার্ক। এখন কার সঙ্গে কার পরিচয় আছে তাকে এনে দিয়ে বসাই দিল। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি তো মিডিয়া এত বছর আছেন, আমারও তো বলতে দেখতে 36 বছর হয়ে গেল। মিডিয়ার সংস্কার যে কমিশনটা হয়েছিল, এটা কারা? এদের কয়জনকে আপনার কাছে মনে হয় যে তারা বাংলাদেশের মিডিয়াটা বুঝে? কয়জনকে মনে হয়? যাকে চিফ বানানো হয়েছে উনি কই এখন? বিদেশ থেকে আসছিল, করে দিয়ে চলে গেছে। উনি এই দেশের মিডিয়া বুঝে? উনি তো আমার একবার খুব মাইন্ড করছিলেন, আপনি তো ছিলেন ওই অনুষ্ঠানে। আমি বলছিলাম যে আপনি কি জানেন যে বাংলাদেশে এখনও অনেক সাংবাদিকের বেতন 10,000 টাকার কম? আপনি বুঝেন? যেটা নাকি আপনি একদিন ডিনারে আপনি এই খরচ করেন। কিন্তু খুব আমার উপরে মাইন্ড করছিল। তো এটা রিয়েলিটি। উনি চাইলেও বুঝবেন, চেষ্টা করলেও বুঝতে পারবেন না। উনি যদি খুব আন্তরিকভাবে চেষ্টা করেন তাও উনি বুঝতে পারবেন না যে একটা ফ্যামিলি কীভাবে 10,000 টাকাতে চলে। তো উনি কি সংস্কার করবেন? তো এগুলো তো ছিল সমস্ত ক্ষেত্রেই। সংবিধানের ক্ষেত্রে সংবিধান সংস্কারের যিনি দায়িত্ব পেয়েছেন উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো আমার টিচার ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমের টিচার। পরে কোনো একটা ডিগ্রি করে আবার পলিটিক্যাল সায়েন্সের টিচার। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি অনেক দিন ধরে বাংলাদেশে কলাম লিখতো প্রথম আলো পত্রিকায়। উনি কি সংবিধান বিশেষজ্ঞ হিসেবে কেউ ওখানে তাকে পরিচিতি লিখতো? কলামের নিচে লেখে না যে উনি কে? কোথাও কি কোনোদিন লেখছে উনি সংবিধান বিশেষজ্ঞ? তো উনি তো নিজেও ওটা মিন করতেন না আমি সংবিধান বিশেষজ্ঞ। উনি সংবিধান চেঞ্জ করার জন্য দায়িত্ব নিয়ে বসছেন, এবং উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সংস্কারের ক্ষেত্রে। আবার 2 দিন পরে উনি তো এনে আমেরিকার নাগরিক, এখনও 2 দিন পরে চলে যাবেন।
তো আমার দেশ কি এত মূর্খ হয়ে গেছে যে ভাড়াটা বৃদ্ধি দিবে এই নামায় করতে হবো? উনি যদি কাজটা ভালো করে চলে যান তা তো অসুবিধা কাজটা ভালো করবে এটা কে দেখবে? দেখা দায়িত্ব কার? সেটাই। যে কোনো বড় কাজ করতে গেলে একজন কিন্তু পরামর্শক লাগে, এখানে পরামর্শকটা কে? আমি আসছি আপনার কাছে, ববিহাট জাতিকে রাজনীতিবিদ কি বলেন, জি আপনার কি মনে হয়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মতি ভাই এবং মাসুদ কামাল ভাই সহ সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসলে অনেক কিছুতে মাসুদ কামাল ভাই যে কথাগুলো বলছিলেন সেটার সাথে একমত পোষণ না করার উপায় নেই। মানে প্রথমত যখনই আপনি সংস্কার নিয়ে যদি কথা হয়, আমরা সবাই সংস্কার চেয়েছি, এটা মাসুদ কামাল ভাই বলেছে, আমরা সবাই সংস্কার চেয়েছি, কিন্তু সংস্কার প্রসেসটার জন্য মানে এটা এমনভাবে দেখানো যে এই ধরনের সংস্কারই একমাত্র বাংলাদেশের জন্য ভালো হতে পারে, অন্য কিছু ভালো হতে পারে না, বা সংস্কারের জন্য জনগণের কাছে যাওয়ার কোনো দরকার প্রয়োজন নেই, স্পেসিফিক এনজিও ভিত্তিক বা কিছু একাডেমিক আপনি 10-15 জন গুনে নিয়ে আসবেন, ইনারাই শুধু বুঝবেন বাংলাদেশে কি সংস্কার দরকার, এটা খুব মুশকিল। যেমন মনে করেন উনি বলছিলেন আপনার সংবিধান সংস্কার নিয়ে। সংবিধান সংস্কারে এই কমিশনের অ্যাডভাইজার হিসাবে, কমিশনের যে হেড উনি আসলে অ্যাডভাইজার হিসেবে হয়তো নিয়োগ পেতে পারতেন। কমিশনের পরিচালনার দায়িত্বে হয়তো আসলে সংবিধান বিশেষজ্ঞ, মানে আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এরকম মিনিমাম একজন থাকা উচিত ছিল, মিনিমাম একজন। এবং সবচেয়ে উচ্চ পর্যায়ে বাংলাদেশে অনেক বড় বড় সংবিধান বিশেষজ্ঞ আছে, মানে একটু যদি কোর্টের সাথে কারোর পরিচিতি থাকে, যেটা আপনাদের সবার আছে, আপনারাও জানেন, তাদের কাউকে দাওয়াত জানানো হয়নি। একই সাথে যে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে সেটার তো একটা রাজনৈতিক আপনার পার্সপেক্টিভ আছে, কারণ সব কিছু বললেই তো আর বাস্তবায়ন সম্ভব না। সো বাস্তবায়ন কীভাবে করা যাবে, তার জন্য রাজনৈতিক অভিজ্ঞতাপূর্ণ মিনিমাম 2 জন থাকা উচিত ছিল। রাজনৈতিক অভিজ্ঞতাপূর্ণ, আমি বলিনি এই দল ওই দল, সেটা না, বাট এই অভিজ্ঞতাটা আছে যে বলতে পারবে ভাই এটা বাস্তবিক, এটা বাস্তবিক না। কথার কথা একটা আপনি বললেন যে 33% নারী ক্যান্ডিডেট দিতে হবে, এটা অবাস্তবিক। এবং অনেকেই আমি এমনও অনেক বিজ্ঞ আমাদের এনজিও কর্মী বা অনেক বিজ্ঞ নারীদেরও, মুরব্বীদেরও শুনেছি বলতে যে এই ধরনের এটাকে অবাস্তবিক বলাটা নারী বিদ্বেষী না, এটা অবাস্তবিক। কারণ যারা এই কথাটা বলেন যে অবাস্তবিক বলাটা নারী বিদ্বেষী, উনার নিজেরাও এই সিট নেবেন না, উনারা নিজেরাও রাজনীতিতে আসবেন না। বাংলাদেশের রাজনীতিতে নারীদের আনা চারটিখানি কথা না, এবং আমরা চাই 33% না, বা অ্যাটলিস্ট 50% নারী হোক, বাট এটা এক রাতে বললে হয়ে যাবে না। সো কি প্রসেসগুলো তৈরি করছেন। একইভাবে যেমন আপনি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের দেখেন, মানে আমাদের সবচেয়ে বড় প্রবলেমগুলো তো আসলে অর্থনীতি ভিত্তিক, মানে হাসিনার পতনও হয়েছে অর্থনৈতিক অবনতির জন্যই। সো অর্থনীতি সবচেয়ে বড় প্রবলেম্যাটিক জায়গা। এখন এই অর্থনীতির জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাঝখানে কয়েক মাস আগে বিশাল একটা ইনভেস্টমেন্ট সামিট করা হলো, আই এম শিওর আপনারা খেয়াল করেছেন মতি ভাই, যে এই ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশি কোনো বড় ব্যবসায়ী ছিল না। এখন আপনি যদি বাংলাদেশে বিদেশি ইনভেস্টমেন্ট আনতে চান, সবচেয়ে সহজ উপায়, আমি মানে বেসিক আপনাকে বলছি, সবচেয়ে সহজ উপায় হলো বাংলাদেশে বড় বড় যে ব্যবসায়ীরা আছে তাদেরকে ডাক দেন, তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বিদেশি পার্টনার কারা আছে, কাদেরকে দিয়ে তারা বাংলাদেশে বড় ইনভেস্টমেন্ট আনাইতে পারবে, জয়েন্ট ভেঞ্চার করুক, যেটাই করুক, আনাইতে পারবে। তারপর তাদেরকে বলেন তোমাদের কি লাগবে, সরকার সেটা আমরা দিতে চেষ্টা করব। এরকম একটা পদক্ষেপ নেওয়া হলে হয়তো অলরেডি অনেক টাকা চলে আসতো, হয়তো তাও আসতো না, কারণ স্টেবল সরকার ছাড়া আসবে না, বাট তবু একটা প্রক্রিয়া শুরু হলো। তারা কি করলো, বাংলাদেশে কাউকে ডাকলোই না। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তাদের কি বলে নাম, তাদের ইন্টেনশনকে আমি ডাউট করছি না, তাদের প্রচেষ্টাকে আমি ডাউট করছি না, কিন্তু তারা এই দেশ সম্বন্ধে জানে না, হয়তো বিদেশে অনেক বছর ছিল বলে, বা যেই জিনিসটা যার বিশেষজ্ঞ হওয়া উচিত, একজন ব্যাংকার ছিলেন, ঠিক আছে, উনি খুব ভালো ব্যাংকার ছিলেন, কিন্তু উনি আসলে ইনভেস্টমেন্ট কখনো আনায়নি কোনো জায়গায়। সো ওনার বিশেষজ্ঞ এটা না। একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি অনেক নাম করা রাষ্ট্রবিজ্ঞানী হতে পারেন, কিন্তু কনস্টিটিউশন ওনার বিশেষজ্ঞ না। সো এই জায়গাগুলোতে আমরা অনেক ভুল ত্রুটি দেখেছি। এবং একই সাথে সবচেয়ে বড় ভুল আমি যেটা বলবো দেখেছি, যে এই যে তরুণদেরকে একটা বড়ভাবে ক্ষমতায়ন করে এই জায়গাগুলোতে, যেমন মনে করেন এই যে কনস্টিটিউশন কমিশনের কথা যখন হচ্ছে, ডক্টর আলী রিয়াজ ভাইয়ের শিক্ষক ছিলেন, আমিও একজন রাষ্ট্রবিজ্ঞানী, সে হিসেবে ওনাকে আমি অনেক ফলো করি। তো উনি একজন বড় মাপের রাষ্ট্রবিজ্ঞানী, সেটা ভিন্ন বিষয়, কিন্তু উনাকে কিন্তু অরিজিনালি দেওয়ার কথা ছিল না। একজন আপনার আইনজীবীকে দেওয়ার কথা ছিল, ডক্টর স্বাধীন মালিক, যার মিনিমাম মানে একটা ভালো ক্রেডেন্সিয়াল আছে, হয়তো বাংলাদেশের সবচেয়ে মানে নাম্বার 1 বিশেষজ্ঞ না কনস্টিটিউশনে উনি, কিন্তু উনি অনেক উপরে। সো একজন কনস্টিটিউশন বিশেষজ্ঞ হতেন, কিন্তু আমরা কি দেখলাম, কিছু তরুণরা লাফালাফি করলো যে স্বাধীন মালিক বলেছে যে পুরনো কনস্টিটিউশনকে ঠিক করা যাবে, আর ডক্টর আলী রিয়াজ বলেছেন একদম ছিঁড়ে ছুঁড়ে নতুন কনস্টিটিউশন লাগবে। সো তারা একটা এসে ধরলেন যে ডক্টর আলী রিয়াজকে করতে হবে। আসলে আপনি লক্ষ্য করবেন যে সাফল্যের কৃতিত্ব নিতে গিয়ে মূল সাফল্যটাই কিন্তু ছিনতাই হয়ে গেছে। এটা কি আপনি লক্ষ্য করেছেন? মানে আপনি কোনটা বলতেছেন? ঠিক সাফল্যটা ছিল একটা,
যে আমরা 15 বছরের শাসনের শেখ হাসিনার যে মানে কর্তৃত্ববাদী শাসন, এটার থেকে আমরা বের হয়ে এসে আমরা নতুন শাসনের দিকে যাব। কিন্তু এটা কে সাফল্য, মানে কে মাসুদ কামাল করলো, না ববি হাজাজ করলো, না XYZ করলো, করতে যাই আমরা সবাই সাফল্যের দাবিদার হয়ে গেছি। মানে সাফল্যের দাবিদার অনেক বেশি হয়ে গেছে। জি। এখন এটার সমস্যাটা কি হয়েছে জানেন, যে আসলে কাজটা কে করছে এটা কি জনগণ দেখে নাই? হ্যাঁ। আমরা কি দেশের ওই কয়জন ছাড়া আমরা সবাই কি দেশের বাইরে ছিলাম অথবা ঘুমাইছিলাম? তা তো না, আমরা সবাই রাস্তায় ছিলাম, সবাই দেশে ছিলাম। কিন্তু এটা কে করছে যখন কেউ বলেন, আমি মাঝে মাঝে দেখি ওই দেখবেন আপনি বিভিন্ন সময় সরকার প্রধানরা একটা ভাষণ দেয় যে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এখানে একটা ব্রিজ করেছি। আরে বাবা, তুমি যদি একটা ব্রিজ করে থাকো, ওই ব্রিজে তো আমরা হাঁটি, আমরা তো সবার আগে টের পাই ব্রিজটা আছে কি নাই। তুমি তো কাগজ কলম দেখে বলো ভাই, তুমি তো খাতা নথিপত্র দেখে বলো। আর আমি তো বাস্তবে হাইটে বুঝি, আমি তো গায়ের চামড়া দিয়ে বুঝি। কাজে দাবি যখন কত লোকে হাসে যে কী দাবি করছে, এই যে বলে না জিনিসপত্রের দাম একদম কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বাড়ছে কি না বাড়ছে এটা আমার চেয়ে সে বেশি বুঝে। বাজার তো আমি করি, আমি বুঝি না, আমি তো বুঝি। ওর কথা শুনে কি আমি আমার বাসায় যে বড় বলবো যে আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই, কারণ আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, সব আমাদের ঠিকঠাক, আসো আমরা এখন আনন্দ করি, এটা বলবো? বলবো তো বউ আমার ঘর থেকে বাইকে দেবো। দিস ইজ ফ্যাক্ট। তো এখন আন্দোলনের সিপাহসালার কে ছিলেন এটা এখন ওনারা বলে কেন? আমরা দেখি নাই, আমরা তো দেখছি। এখন যারা বড় বড় নেতা আছে এরা কি ওই ডিবি অফিস থেকে ভাত টাত খেয়ে মুচুলেকে দিয়ে আসে নাই? আসছে তো, ওটা আমরা দেখছি, দেখে তখন আমরা এটা ক্ষমাও করছি। এখন ওটা কথা কও তুমি, ওটা কথা তো বলে না, ওটা কথা কথা বলে না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কী করছে এটা আমরা দেখছি। এখন প্রাইভেট ইউনিভার্সিটি বলতে কিছু আসছে কিনা এটা তো কেউ আর মনে করে না। কাজে কিভাবে ঘটনা ঘটছে এটাও জানি, কিভাবে ছিনতাই হচ্ছে এটাও জানি, কিভাবে দাবিদার নতুন নতুন গজাচ্ছে এটাও জানি, সবই জানি। এখন ওই দিন দেখলাম কে বলতেছে জামাত, এই যে তাহের সাহেব বলছে যে জামাতই নাকি এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল। উনি আবার এটা যে আমরা ছোটোবেলা বীজগণিতে পড়তাম না, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, উনি আবার ওরকম প্রমাণ করে দিচ্ছে। কীভাবে প্রমাণ করছে? যে এই আন্দোলনের সময় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা মাত্র দলকে নিষিদ্ধ করছে, তাতেই প্রমাণিত হয় যে ওই দলটাই আন্দোলনের নেতৃত্বে ছিল, ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত। ভালো যুক্তি। আপনি কি বলবেন? প্রমাণ তো করতেছে। বিএনপি বলতেছে তারেক রহমান নাকি পুরো আন্দোলনের মানে মূল নেতা, যেটা তারেক রহমান নিজেও কখনো দাবি করে নাই, বলতেছে। কারণ বইলার সে চিন্তা করছে আমি তো বললাম এটা বোধহয় আমার নেতা খুশি হইলো, তাহলে আগামীতে আমার কিছু একটা প্রাপ্তির যোগ আছে। ভাই এগুলো জানেন কি আমাদের খুব ট্র্যাডিশনাল পলিটিক্স এগুলো, এবং এই ট্র্যাডিশনাল পলিটিক্সের যুগ আসলে নাই এখন আর। এটা যে নাই, এরা এতটাই মানে অন্ধ মতো আছে। এই যুগ যে নাই, মানুষ যে এই পলিটিক্যাল কথা শুনে হাসাহাসি করে এইটা ওরা বুঝে না। ওয়েল, মানে এই পরিবর্তনের নেতৃত্ব কেউ না কেউ তো দিয়েছে। হ্যাঁ দিয়েছে, দেশের জনগণ দিয়েছে। জনগণ এই এই আন্দোলনে এমন অনেক যারা মারা গেছে তাদের পরিচয়টা বাই করেন না কেন? এর মধ্যে অ্যাবাভ 50% লোকের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। এই আন্দোলন এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। প্রত্যেকটা জায়গায় মানুষ বিক্ষুব্ধ ছিল এই সরকারের উপর। যখন এখানে দেখছে সব একসঙ্গে সবাই একসঙ্গে মাঠে নামছে। আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির কথা বলতে এই বাংলা মোটরে আমার ছোটো ভাই থাকতো, তার ছেলে, আমার ছোটো ভাইয়ের ছেলে এসএসসি পরীক্ষা দেবে, আমার ছোটো ভাইয়ের বউ তার ছেলেকে নিয়ে বাইরে চলে গেছে শাহবাগ, যারা কখনো এমনি যাই না কোথাও। আমি বললাম তোমরা যে গেলা ভয় পেলে না? কি আমাদের বিল্ডিং থেকে সবাই গেল, সবার সঙ্গে তারা নেমে। ওদের কিন্তু ওই কে আসবে কে আসবে না এত চিন্তা করতে ওদের নাই। যেই শেখ হাসিনার পতন হয়েছে ওরা আবার ঘরে ঢুকে পড়ছে। ওদের তো আন্দোলন করার দরকার নাই, ওদের কাউকে আনারও দরকার নাই। এখন তোমরা করো কি কাজ? তোমরা যা করতেছো এটা দেখে তারা আবার হতাশ হচ্ছে, আবার অল্প অল্প করে ক্ষুব্ধ হচ্ছে। ওটা একটা স্যাচুরেটেড পয়েন্টে যখন যাবে আবার বিস্ফোরিত হবে। অনেক ধন্যবাদ। কি ববি হাজাজ? জি, কথাটা আসলে একদম সত্যি। মানে প্রথমত তো এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল,
পুরো জনগণ গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার মানে দেশের জনগণের উপরে এত নিপীড়ন চালিয়েছে যে প্রত্যেকটা পর্যায়ে মানে আপনার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, একমাত্র যারা ডিরেক্টলি আওয়ামী পৃষ্ঠপোষকতার অধীনে ছিল তাদের বাইরে মোটামুটি পুরো বাংলাদেশ একসাথে হয়েছিল। এখানে কেউ এককভাবে নেতৃত্ব দেয়নি, অনেকে অনেক জায়গায় নেতৃত্ব দিয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে 10টা 20টা 30টা করে নেতা ছিল, প্রত্যেকটা ক্যাম্পাসের বাইরে এলাকায় 10টা 20টা 30টা করে নেতা ছিল। সো এগেন আপনি বলতে পারেন সবাই এই আন্দোলনের কর্মী ছিল, সবাই এই আন্দোলনের নেতা ছিল আলাদা করে মানে, এবং আমরা সবাই ছিলাম, তো আমরাও ছিলাম এই আন্দোলনে এবং আমরাও একদম ওই ফ্রন্ট লাইনসেই ছিলাম। সো আমরাও তো দেখেছি কোথা থেকে কে কী করেছে। অবভিয়াসলি এখানে অনেক তরুণদের বড় অবদান আছে এবং তাদের ভেতরে এনসিপিতেও বেশ কয়েকজন আছে, এটা মানছি। কিন্তু কেউ যদি পুরোপুরি দাবি করে, যেমন ইউনো বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির অফিসিয়ালি দাবি করেছে, বিএনপির পক্ষ মানে ব্যাপারে মাসুদ কামাল ভাই যেটা বললেন, বিএনপি অফিসিয়ালি এটলিস্ট আমি কোথাও দাবি করতে শুনিনি। বেশ কিছু ওনাদের নেতৃবৃন্দ এই ধরনের কথাবার্তা বলেছেন, এটাও ঠিক। বাট এটাও সত্যি যে ওনাদের অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন যেটা হয়তো মানে ওনাদের লেভেলের সিনিয়র নেতৃবৃন্দর মুখে মানানসই না, এরকম কথাও বলেছেন অনেকে। তবে যেটা আমরা দেখছি যে অফিসিয়ালি বিএনপি না হলেও আরও কিছু দল আছে যারা ক্রেডিট নিতে চেষ্টা করছে, যেমন এনসিপি নতুন যে দলটা তৈরি হয়েছে, তারা আমরা এটাও দেখেছি তাদের নেতৃবৃন্দর এই ধরনের কথা বলতে যে গত 15 বছরে সবচেয়ে বেশি নিপীড়িত তারা। তাদের তো জন্ম হয়নি গত 15 বছরে, গত 15 বছরে তো হাসিনার নিপীড়ন আমরা সহ্য করেছি অনেক জায়গায়, এবং সবচেয়ে বেশি আমি ধরে নিচ্ছি বিএনপির নেতৃবৃন্দরা সবচেয়ে বেশি সহ্য করেছেন এবং জামাতের নেতৃবৃন্দরা অনেক সহ্য করেছে, তাদেরকে আমি ছোট করছি না। কিন্তু জামাতের একটা বিশেষ বিষয় আছে, হলো যে জামাত ইসলাম একদম শুরু থেকেই মানে 9-10 থেকেই এতটাই নিপীড়নের ভেতর দিয়ে গেছেন যে 15-র পর থেকে মানে 14-15 আন্দোলনে তারা একদম শক্তভাবে ছিলেন, কিন্তু 15-র পর থেকে বড়ভাবে তাদেরকে আন্দোলনে দেখা যায় নাই। সো 15 থেকে 24 এই 9-10 বছর কিন্তু তারা আসলে আন্দোলনের অংশীদার ছিলেন না। কেন ছিলেন না তাদেরকে দোষারোপ করার কিছু নেই, তাদের ম্যাক্সিমাম নেতাই হয়তো জেলে ছিল, বা এখন শুনতে পাচ্ছি ছাত্রলীগে ছিল, ছাত্রলীগে হয়ে ছাত্রলীগের থেকে হয়তো বেশি দমন নিপীড়ন চালিয়েছে তাদের অনেক নেতৃবৃন্দ ছাত্রলীগে থেকে, এটা জানি না, বাট তারা করেন নাই। সো বাকি যারা করেছেন তারা এখন সবাই চেনেন, মানে গণমাধ্যমে বলেন সেটা সবাই চেনেন। এবং এখানে আসলে ক্রেডিট নেওয়ারও সময় এখন না। মানে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম শেখ হাসিনার পতনের জন্য, যদি আমরা একটু সঠিকভাবে চিন্তা করি যে জনগণ কেন নেমে এসেছিল, শেখ হাসিনার পতনের জন্য নেমে এসেছিল, অ্যাবসলিউটলি ট্রু। বাট শেখ হাসিনার পতনের জন্য কেন নেমে এসেছিল? কারণ শেখ হাসিনা তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছিল। সো তাদের মানে আপনি যদি বলেন শেখ হাসিনা চুরি করেছিল বা শেখ হাসিনা খুন করেছিল, এগুলো কেন করতে পেরেছে? কারণ জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলেই সেই চুরিটা করতে পেরেছে, সেই খুনগুলো করতে পেরেছে। তাহলে একদম মূলে যেতে হলে তাহলে জনগণের গণতান্ত্রিক অধিকারে যেতে হবে। আর গণতান্ত্রিক অধিকারে যদি আপনি যান, তাহলে এই গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবার উপায় হলো নির্বাচনের মাধ্যমে যাওয়া। সো গত 12 মাসে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা নির্বাচনের কাছে কতখানি যেতে পেরেছে? তারা ডাক দিয়ে 3 মাসে একটা নির্বাচন দিয়ে দিতে পারতো, তারা দেয়নি। তারা বলেছে তারা সংস্কার করবে, খুব ভালো। তাদের ভেতরে অনেকে আছেন যারা বলেছেন যে 50 বছর বাংলাদেশের রাজনীতিবিদরা কিছু করতে পারেনি, এখন আমরা করব। যিনি বলেছেন তার পিতাও রাজনীতিবিদ ছিলেন, বা যাই হোক সেটা পরের কথা। এবং তিনি 12 মাসে কি সংস্কার করেছেন আমি এখনও ঠিক শিওর না, বাট তবু উনি এই ধরনের কথাবার্তা বলেছেন। মানে শুরু থেকে ওনারা এসেছেনই এমন একটা, বা অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিলেন অনেকে এমন একটা আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন যে এই দেশকে একমাত্র উনারাই ঈদের ভালোবাসেন বা একমাত্র উনারাই ভালো জানেন, উনাদের থেকে ভালো আর কেউ জানতে পারে না। এবং সেই জায়গা থেকে যে একটু আগে প্রথমবারে আমরা যখন কথা বলছিলাম যে ওই যে অনেক ভুল মানুষজন যারা হয়তো সঠিকভাবে জানেন না তারা কাজগুলো করছেন, এবং একই সাথে তারা করেছেন যে ওই যে তারা আসলে এই আন্দোলনের কর্তৃত্ব নেতৃত্ব আলাদাভাবে কারো হাতে ছিল না, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তারা ডেকে একটা দলকে মানে একটা গ্রুপকে আখ্যায়িত করেছেন যে এদের কর্তৃত্ব এদের নেতৃত্ব ছিল। এবং তারপর এরা সবাই তরুণ, এই তরুণদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, মানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে 3 জনকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে। এমন তরুণদের দেওয়া হয়েছে যাদের আসলে ওই অফিসের একদম বেসিক এন্ট্রি লেভেল যে চাকরিটা সেটা করার অভিজ্ঞতাও এখনো অর্জন হয়নি, কারণ তারা এখনো পাশই করে নাই।
তাদেরকে একদম মন্ত্রী স্টেটাসে বা সেক্রেটারি স্টেটাসে, যে সেক্রেটারিও তার সাথে কথা বলে তারপর কাজটা করবে, এ ধরনের একটা জায়গায় নিয়ে গেছে। এবং যখন তাদের কথা একটু শোনা হয়নি, কোনো একটা সেক্রেটারি, সবাই এমনি সরকারি চাকরিজীবীরা এমনি একটু ভীত থাকে, তারা এমনি ভীত আছে, এর মধ্যে শুরু হলো মবক্রেসি। মানে কিছু হলে 20-30টা ছাত্র বা 200-300টা ছাত্র বা তরুণ, এখন চেহারা দেখে তার আপনি বলতে পারবেন না ছাত্র, কারণ এই যে যেমন আন্দোলনের সময় বলা হচ্ছে সব ছাত্ররা করেছে, বেশিরভাগই তো তরুণ ছিল, সবাই ছাত্র ছিল না। তো এই তরুণরা জমা হয়ে গেলে তখন তারা সব কিছু বের করে নিয়ে যাচ্ছে, এবং সেটাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা প্রেশার গ্রুপ। সো এই যে তরুণদেরকে কোনো অভিজ্ঞতা ছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হলো, এইখান থেকে প্রসেসটা শুরু হলো যে এই তরুণগুলোরও একটা করাপ্ট হবার প্রসেস শুরু হলো। কারণ তারা দুনিয়া দেখেনি, জানে না, একদম বাচ্চা, বাপও হয়তো পকেট মানি বেশি দেয় না, রিক্সা ভাড়ার বেশি টাকা দেয় না, মানে 20 টাকা 100 টাকা দেয়, সে হঠাৎ করে এসে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তার সামনে দিয়ে যাচ্ছে, লোকজন তাকে অফার করছে। কারণ এগেন আমাদের দেশ তো করাপ্ট দেশ, মানে আগে থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি শুধু করাপশন ছিল, গত 15 বছরে হাসিনা সরকার করাপশনটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে। সো রাতারাতি জুলাই মাসের আন্দোলনের জন্য সব করাপশন তো বন্ধ হয়ে যায়নি। সো যারা করাপ্ট প্র্যাকটিসের সাথে নিয়োজিত, তারা এখন এই বাচ্চাদেরকে যে বাসায় হয়তো 1000 টাকা দিত না, তাকে যে 10 লাখ 10 কোটি টাকা অফার করা হচ্ছে, সেই বাচ্চার কি দোষ, সেটা থেকে কিভাবে বুক ফিরিয়ে নেবে। সো এই পুরো প্রসেসটাকে করাপ্ট করা হয়েছে, এবং এটার মাধ্যমে নির্বাচন তো পিছানো হয়েছেই। নির্বাচন করার জন্য যদি এই যে আলাদা আলোচনা করা হয় না, যে নির্বাচন এইটা লাগবে, নির্বাচন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এই কোনো কাজই করা হয় নাই। সবভাবে আমরা পিছিয়ে আছি। অনেক ধন্যবাদ। করাপ্ট হওয়ার পরে বিশেষ করে দুর্নীতি কি কমেছে? না, কমে নেই। কেন কমলো না? এটা যারা দুর্নীতি আগে যারা করতো তারা এখন আছে, অথবা নতুন যারা আসছে তারা এর মধ্যে দুর্নীতি কীভাবে করতে হয় শিখে গেছে, অথবা তারা আগেই শিখে আসছিল, প্রথম দিকে একটু লজ্জা টজ্জা পাইছে, এখন লজ্জা চলে গেছে, এখন তারা আল্লাহর নাম নিয়ে মাঠে নেমে পড়ছে। দেখেন একটা কথা আমি বলি, আজকে দেখলাম পরিবেশ উপদেষ্টা বলতেছে যে এই সিলেটের এই সাদা পাথর, এটা তো উনি যখন মানে উপদেষ্টা না ছিলেন তখন এটা উনি থামাতে পেরেছেন, উপদেষ্টা হওয়ার পরে উনি আর থামাতে পারলেন না। অর্থটা কি? তার মানে উপদেষ্টা হয়ে ওনার ক্ষমতা কমছে? আমরা কি চাই? আমরা তো ওখানে সাদা পাথর চাই, আমরা সাদা পাথর লুণ্ঠন হতে চাই না, হোক এটা দেখতে চাই না। তাহলে ওনার তো এই কাজ, এই দায়িত্ব থাকা উচিত না? এটা খনিজ মন্ত্রণালয়ের আন্ডারে, ঠিক আছে, কিন্তু খনিজ মন্ত্রণালয় যখন ক্যারিয়ার যখন ওপেন করে দিল, তখন তো ওনাদের পারমিশন নিয়ে, ওনাদের কাছে সম্মতি নিয়ে ওপেন করছে। সম্মতি উনি দিলেন কেন? উনি এত বুঝেন, এটা বুঝেন না নাকি উনি শেয়ার পাইছেন? এখন তো আমি সরাসরি কথাটা ভাই, এ কথা তো সরাসরি শেয়ার পাইছে, শেয়ার পেয়ে বলছে ঠিক আছে করুক, আমি আর কিছু করতে পারলাম না, হলে এখন সে আফসোস করেছে, আহারে আমি করতে পারলাম না, সবাইকে আমরা বলেছি, হয় নাই। আগের বার কি সবাইকে বলেছিলেন নাকি আদালতে যেয়ে বলেছিলেন? যখন আপনি বেলায় ছিলেন তখন কি আপনি এখন যাদেরকে বলেছেন তাদেরকে বলেছিলেন, নাকি তারা বললে শুনবে না জেনে আদালতে গিয়েছিলেন? কোনটা করেছিলেন আগের বার? তা আগে জানতেন কীভাবে থামাতে হয়, সেটা এই কদিনে ভুলে গেছেন, নাকি এখন ভুলে গেলে লাভ হয় এটা বুঝে গেছেন? কোনটা? হিসাব হলো এখানে। একটা জিনিস হলো কি, আপনি সরাসরি টাকা নিলেন অথবা নিলেন না, আপনি ওটা অপকর্মটা করতে দিলেন, এই করতে দেওয়াটাই দুর্নীতি। আর যদি অপকর্মটা করতে দেওয়ার বিনিময়ে কিছু টাকা পাই থাকেন, ওটা হলো আরও মহা দুর্নীতি। এখন তো আপনি করছে, আপনি তো দুর্নীতির মধ্যে পড়ে গেছেন রে ভাই। তো এরকম সব মন্ত্রণালয়ে হচ্ছে, এগুলো হচ্ছে। একটা জায়গায় আপনি বলেন এটা পৃথিবীর কোথাও হয়, একটা মেয়র কে হবে সেটা একজন উপদেষ্টা, নাবালক উপদেষ্টা, সে সিদ্ধান্ত নেয় উনি মেয়র হবেন। এই সিদ্ধান্তের ভিত্তিটা কি বলেন আপনি? ভিত্তিটা কি? উনি কি এই ব্যাপারে অভিজ্ঞ? যাকে নিয়েছেন ওনার কি এই ব্যাপারে অনেক এক্সপার্টাইজ, অনেক জ্ঞান বুদ্ধি আছে? উনি কি এর আগে আরও 10-12টা সিটি কর্পোরেশন চালাইছেন? চালান নাই। বরঞ্চ ওনার নামে হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, তার জন্য আপনি চিঠি লেখলেন কাছে, মানে কি বলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে, যে ওনাকে নিয়োগ দেওয়া হোক, ওনার সম্পর্কে আমি ভালো জানি। খোঁজ দিয়ে কি জানলাম উনি আরেক উপদেষ্টার ভাই, কাজিন। এটা এদের একমাত্র যোগ্যতা। দেশ চলছে এইভাবে। এটা কি দুর্নীতি না? ওই লোক সেটা প্রথম কি কাজ করছে, গাবতলি হাটটা যে প্রতি বছর ইজারা দেয়, ওই ইজারা দেয় নাই, ওনার লোক টাকা উঠাবে। কয় টাকা উঠছে কেউ খবর দিচ্ছে? ভাই যে যেখানে পারতেছে সেখানেই সুযোগ নিচ্ছে। আচ্ছা, এখন কি টাকা পাচার হচ্ছে, এটা নতুন কৌশল শুনেছেন কিছু? না, এটা শুনিনি তো। এখন শুনছি যে বিটকয়েনের মাধ্যমে। ও আচ্ছা, হ্যাঁ এটা শুনেছি।
এটা শুনেছি, এই ক্রিপ্টো কারেন্সি এটা নাকি হচ্ছে, শুনছি আমি এটা জিনিসটা। আই এম নট শিওর, এটা আমি বলতে পারবো না। এবং এটার উপর আমার অতটা আস্থাও নাই। আমি কতদিন বোঝার চেষ্টা করছি, আমার কাছে এটা কি জানি খুব কনফিউজিং মনে হয়। আর এটা তো টাকা পাচার এইভাবেই হচ্ছে এখন, এটা তো কোনো এটা শুনেছি, এটা হাত যাবে বলতে পারবে। কিন্তু আধুনিক মনে হয়, আমরা তো একটু প্রাচীনপন্থী না। ভালো বলেছেন। করাপশন, যে কারণে আমরা, যেটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মানুষ সোচ্চার ছিল, মানুষ পরিবর্তন চেয়েছে, সাথে বলছে যে দুর্নীতিটা বন্ধ হোক। তো এখন তো কোনো দলীয় সরকার না, তো দুর্নীতি তো কমার কারণ ছিল, যথেষ্ট কারণ ছিল কমে যাওয়ার, তো কমলো না কেন? জি, মানে কমেনি তো এটা একটা জিনিস, সাথে কিছু জায়গায় হয়তো বেড়েছে। কারণ এর আগে দুর্নীতির একটা স্ট্রাকচার ছিল, মানে আপনি জানতেন খুব ভালোভাবে, খুব পরিষ্কারভাবে, ক্যাটেগরিক্যালি একটা গ্রুপই শুধু দুর্নীতি করতে পারবে, এবং তারা করতো পুরোপুরিভাবে। কিন্তু তারা আবার অনেক বছর করতে করতে একটা জায়গায় চলে এসেছিল যে কতখানি কত খাওয়া যাবে। সো বাট তারপরও তারা হয়তো ওই কন্ট্রোলের মধ্যে ছিল না বলেই অর্থনীতির এই বেহাল অবস্থা হয়েছিল। সরকার, আওয়ামী সরকারের পতনের পর যেটা হয়েছে, যে প্রথম কয়েক মাস আসলে দুর্নীতি খুব বেশি হয় নাই। মানে প্রথম কয়েক মাস অনেকে অনেক কিছু চেষ্টা করেছে, দখলদারিত্ব হয়েছে, এমন না যে দখল হয় নাই, হাট দখল হয়েছে, বাজার দখল হয়েছে, অনেক কিছুই দখল হয়েছে। কিন্তু এই দখলগুলোরও একটা কারণ ছিল যে মানে ভ্যাকিউম থাকে না, কর্তৃত্ব কেউ না কেউ নিতে হয়। সো ওখানে যারা ছিল নিয়েছে, বা যার দখলে ছিল তারই এখনো দখলে আছে, সে শুধু তার নামটা পাল্টেছে, সে তো আওয়ামী লীগ থেকে অন্য কিছুর নামে আসছে, কিছু নতুন শেয়ার হোল্ডার নিছে, হ্যাঁ কিছু নতুন শেয়ার হোল্ডার নিয়েছে। কিন্তু মানে প্রথম 2-4 মাস পর যেটা হলো, আমরা দেখলাম যে ওই অনেক নতুন আসলে অংশীদার বেরিয়ে গেল, এগুলো বেশিরভাগই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত, বা অন্তর্বর্তীকালীন সরকার যে তরুণদেরকে ক্ষমতায়ন করেছে তারা বা তাদের সাথে জড়িত, এবং এটা মোটামুটি সব জায়গায় ছড়িয়ে গেল। সো এখন যেটা হয়েছে, এরা যেহেতু একটা আছে না, এখন মনে করেন মাসুদ কামাল ভাই যদি কথার কথা, উনি ইনফরমেশন মিনিস্টার হলো, উনি এখন চ্যানেলের কাছ থেকে টাকা তুলবে, কথার কথা উনার শখ টাকা তুলবে, উনি একটু তো উনি জানে একটা চ্যানেল কীভাবে কাজ করে, উনি জানে একটা চ্যানেল আসলে কত টাকা উনাকে দিয়ে তারপরও চ্যানেলটা চালাইতে পারবে। সো উনি ওইভাবে টাকা চাবে। এখন আপনি এমন একজনকে যদি দেন যার কোনো আইডিয়াই নেই চ্যানেল কীভাবে চলে, চ্যানেল আসলে খরচ কত, কামাই কত, সে কত চাবে সেটার কোনো হিসাব নেই তো। সো ওই জায়গাগুলো থেকে মানে আপনি অনেকভাবে বলতে পারেন যে করাপশন অনেক জায়গায় আসলে আগের থেকে বৃদ্ধি পেয়েছে। হয়তো এই বৃদ্ধিটা টেম্পোরারি। আমি বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে যখন আবার একটু পালা বদল হবে, তখন এটা থামতে বাধ্য হবে, কারণ নির্বাচিত সরকার এই কাজগুলো করতে পারবে না, যেটা এখন মানে সবাই ফ্রি এজেন্ট। যেমন মনে করেন, আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, এটা যদিও আমি প্রধান উপদেষ্টা হিসাবেই বলছি, বাট ওনার মুখ দিয়ে শুনিনি, বাট ওনার কাছের একজন আমাকে বলেছেন আর কি, সেই হিসেবে বলছি যে মানে প্রধান উপদেষ্টার একটা কমপ্লেইন যে উনি তো রাজনৈতিক দলের হেড না, সো উনার আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উনার দলের কর্মী না। সো একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী যেমন মন্ত্রীদের কন্ট্রোল করতে পারে, উনি তো এটা পারেন না, এরা সবাই ফ্রি এজেন্ট। মানে আমাকে যিনি বলেছেন সেই ফ্রেজটা ব্যবহার করেছেন, ফ্রি এজেন্ট। তো এখন যেটা হয়েছে কি, সরকারের সবাই ফ্রি এজেন্ট, সবাই নিজের মতো। এবং মনে করেন হাসিনা সরকার হলে সে চিন্তা করতো আমার 5 বছর আছে, এ জানে না এর কয় মাস আছে, সো যত মাসে যতটুকু করতে পারে। এই জিনিসগুলো ওই যে ফ্রি এজেন্সি নিয়ে অনেকে অনেক অপব্যবহার করতে চেষ্টা করছে, এবং বেশিরভাগের যেহেতু আসলে ব্যবসা চালানো বা কোনো কিছুর অভিজ্ঞতাও কম, সো তারা কোথা থেকে কী নিচ্ছে। যেমন মনে করেন হাসিনা সরকারের সময় তো ভাই সাদা পাথর উধাও হয়ে যায় নাই, কিন্তু এই সরকারের সময়, যেই সময় এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আসলে মানে দরকারও নেই, কিন্তু একটা মিনিস্ট্রি আছে, এবং সবচেয়ে বেশি সোচ্চার এবং বলা যেতে পারে সবচেয়ে বেশি ভোকাল আপনার উপদেষ্টার ভেতরে আমাদের মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার উপদেষ্টা, সেখানে 3 থেকে 4 মাসের ভিতরে পুরো সাদা পাথর উধাও হয়ে গেল, মানে এপ্রিল থেকে অগস্টের ভেতরে পুরো উধাও। সো এই যে যার জন্য বললাম যে মানে অনেক জায়গায় করাপশনের পরিধি আমার কাছে মনে হয় অনেক বেশি বেড়েছে এই সরকারের আমলে। দুর্নীতি বেড়েছে, দুর্নীতি বাড়ার তো কোনো কারণ ছিল না। যাই হোক, যে কারণেই হোক, এটা তো আমরা দেখছি। তাহলে তো রাজনৈতিক সরকার আর এই দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা কোনো তফাৎ খুঁজে পেলাম না। না, বিষয়টা হচ্ছে কি, আমি বলি আপনাকে, এইটাও কিন্তু আমি একদম শুরুর দিন থেকে বলতেছি যে এই যে একটা আপনার গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্টটা তো আসলে একটা স্বাভাবিক গভর্নমেন্ট না। অন্যান্য সময় যে সরকার হয়, প্রধানমন্ত্রী হয়, এটা কিন্তু ওরকম কিছু না। ওরকম কিছু না কেন, দেখেন মূল পার্থক্যটা কি, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, তার কিন্তু জনগণের কাছে কিছু কমিটমেন্ট থাকে, এবং তারা ভয় থাকে, আমি যদি এগুলো পালন না করি তাহলে জনগণ আমাকে ধরবে, তুমি আমার কাছে এটা প্রতিশ্রুতি দিয়েছিলে, প্রতিজ্ঞা করছিলে, করো নাই কেন।
তাদের কিন্তু পরবর্তীতে আবার নির্বাচনে নির্বাচিত না হওয়ার একটা আশঙ্কা থাকে। এদের তো তা নাই। আবার এদের উপর দায়িত্ব অনেক, দায়িত্ব একই সঙ্গে যে তারা একটা নির্বাচন করবে, একটা সুষ্ঠু নির্বাচন করে কারো হয়তো ক্ষমতা উঠাই দিবে এবং এই সময় তারা দেশটা চালাবে। কিন্তু তাদের কিন্তু দেশ চালানোর ব্যাপারে তাদের উপরে কিন্তু দায়িত্ব ছিল বেশি। কিন্তু আনফর্চুনেটলি যে ক্যাবিনেটটা হয়েছে, এই ক্যাবিনেটটা আসলে মানে কার্যকর কোনো ক্যাবিনেট হয় নাই। ডক্টর ইউনূস মানে আমি তো পার্সোনালি মনে করি উনি যাদেরকে নির্বাচন করেছেন এই লোকগুলি আপনি তো মার্ক না। এই লোকগুলি এত বড় দায়িত্ব নেওয়ার একদিক দিয়ে যোগ্য না, আরেক দিক দিয়ে তারা মেন্টালিও এই ধরনের কাজ করার জন্য ফিট না। তারা নানাভাবে ছোটোখাটো কাজ করে একদিন আসছে এবং সেখানেও তারা নানা রকম গ্যাঞ্জাম করছে, নানা রকম মানে বিতর্কের মুখে পড়ছে। সেই লোকগুলিকে আইনে আপনি দিয়েছে দেশ চালানোর। তো কেউ তো শুরুর দিন থেকে শুরু করছে, আবার কেউ শেষ দিকে শেষ স্টার্ট করছে, আর দিন কেন করলাম না, এবং মানে কি একটা পেয়ে গেলাম, একটা লটারি পেয়ে গেছি এরকমভাবে। তো তারা তো দেশের কথা ভাবে নাই, আসলে তারা আসলে দেশের কথা ভাবে নাই। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটা সহজ কথা বলি, এটা বললে অনেকে আবার মাইন্ড করবেন। আপনি বলুন তো এনজিও মানসিকতা বিষয়টা কি? এনজিও মানসিকতা কি দেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য? ওরা তো নেওয়া শিখছে। যত এনজিও আছে বাংলাদেশে, আমি দায়িত্ব নিয়েই বলতেছি, এনজিও তো বেসিক্যালি নেয়, তারা তো দেওয়ার জন্য না, তারা দেওয়ার নাটক করে, কিন্তু আসলে নেয় তারা। এই জন্য দেখবেন এনজিওগুলো ফুলে ফেপে ওঠে, কিন্তু এনজিও টাকা পায় কই? টাকা গাছ মানে পেয়ে আসে নাকি? তারা ওই এদেরকে দেখায়, গরিব মানুষকে দেখায় এক ধরনের বাণিজ্য করে। তো এরা আইনে বসাইছেন আপনি এখানে। যত মানবাধিকার বিষয়ক এনজিও আছে, এদের দ্বারা মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। এরা এই মানবাধিকার নিয়ে বাণিজ্য করে, বা এটা হলো ক্লিয়ার কথা। তো তাদেরকে নিয়ে বসাইছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। পরিবেশের এনজিও যে কি করে এটা তো দেখলাম আমরা। কিন্তু জবাবদিহি নিশ্চিত হবে কিভাবে তাইলে? জবাবদিহিতে কে নিশ্চিত করবেন? যখন ইউনূস সাহেব নুরুল কবির সাহেব কাছে ইন্টারভিউ বলেন যে আমি ওনাদেরকে কি সমালোচনা করবো, আমি নিজেই তো কিছু জানি না। একটা প্রধানমন্ত্রী তো ভার্চুয়ালি উনি, তাই তো উনি যখন বলেন যে অন্যদের আমি কি সমালোচনা করব, আমি তো নতুন, আমি তো জানি না, এটা তো আমার এই সেক্টর ছিল না। তো ওনারাও করতেছে, আমরাও করতেছি, দেখি কি হয়। মানে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ওনারা দেশ চালাবেন, তাহলে হবে এটা। আচ্ছা ঠিক আছে, মানলাম যে উনি অনেককে চিনতেন না, জানতেন না, হুটহাট নিয়ে নিছেন, খুব সমস্যা নাই। যাদেরকে দায়িত্ব দিলেন তারা ঠিক মতো চালাতে পারছে কি না এইটুকু তো বোঝার ক্ষমতা না থাকা উচিত। যে আমি তো তোমাকে বিশ্বাস করে আনছিলাম, কিন্তু তুমি তো ভাই পারতেছো না, তুমি না পারলে তো বদনামটা আমার হয়, এটা হয় না। তো উনি কি এই পর্যন্ত এদের কাউকে কোনো বদলাইছেন? কাউকে বদলাইছেন? এবং তাদের কাজের কারণে, কাজ করতে না পারার কারণে, অথবা প্রত্যাশা পূরণ না করার কারণে কাউকে তো বদলান নাই। এবং আমি একটা এক্সাম্পল তো দেবই আপনাকে, মাইলস্টোন কলেজের সময় যে ঘটনাটা, এত বড় ঘটনা এবং এতগুলি ছেলে মেয়ে মারা গেল, তাদের চিকিৎসা দরকার, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখছেন ফিল্ডে, তার কী ভূমিকা ছিল? সে যে এই নূরজাহান বেগম নামে যে একটা মানুষ আছে বাংলাদেশে, এটাই তো ঠিক পেলাম না। তো ওনাকে উনি বলছেন একবারও যে তুমি পারতেছো না, তুমি বরং তোমার ঘরেই ফিরে যাও, আমি অন্য একজনকে দিয়ে দায়িত্ব। উনি কাউকে চেঞ্জ করছেন? কাউকে চেঞ্জ করেন নাই। থ্যাংক ইউ। ববি হাজ্জাজ, একসময় বল কিন্তু ছিল সরকারের কোর্টে, তখন আপনারা রাজনীতিবিদরা সমালোচনা করেছেন। এখন কিন্তু বলটা ঠেলে দিয়েছেন আপনাদের কোর্টে প্রফেসর ইউনূস। এখন এই বল নিয়ে ঝামেলা হচ্ছে কেন? আচ্ছা, প্রথমত আমি একটু আপনার সাথে একটু দ্বিমত পোষণ করবো মতি ভাই, যে বল মানে সরকারের কোর্টেই থাকার কথা, মানে সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া, সরকারের কোর্টেই থাকার কথা, এক। আর দুই হলো আমরা আমাদের জায়গা থেকে সরকারের সমালোচনাটাও আমাদের দায়িত্বের ভেতরে পড়ে, মানে যেমন গণমাধ্যমেরও দায়িত্বের ভেতরে পড়ে, তেমন রাজনীতিতেও যারা সরকারের ভেতরে নেই এবং সরকারের ভেতরে থাকলেও সত্যিকার গণতন্ত্রে যারা সরকারের ভেতরে আছে তাদেরও দায়িত্ব তাদের সরকারের সমালোচনা করা, যদি সমালোচনা করার মতো কিছু থাকে। সো সেই জায়গা থেকে আমরা সমালোচনা করেছি, কিন্তু আমরা একটা কথা কিন্তু প্রথম থেকে বারবার বলেছি যে এই সরকার যেহেতু একটা খুবই ক্রুশাল একটা জাংচারে বসানো হয়েছে এবং আমরাই সবাই মিলে বসিয়েছি, সো এই সরকারের সব ধরনের সহযোগিতা করতে আমরা সর্বদা প্রস্তুত থাকব এবং এটা আমাদের সরকার, এই সরকার যেন ব্যর্থ না হয় সেটার জন্য আমরা সবভাবে প্রচেষ্টা চালাবো। সো এই কথাগুলো কিন্তু আমরা বলেছি এবং এগুলো আমরা বিশ্বাস করেই বলেছি, এখনও বিশ্বাস করি যে এই সরকার যেন ব্যর্থ না হয়, সব ধরনের প্রচেষ্টা আমাদের থাকবে। কিন্তু এখানে সরকারের ভেতর থেকে যে একটা ল্যাক অফ কন্ট্রোল দেখেছি, মানে সরকার
এগেন সরকার অনেক বড় জিনিস, অনেক বড় পরিধির, এটার ভিতরে অনেক এলিমেন্ট থাকে, সব এলিমেন্ট সবসময় অ্যালাইন থাকে না, ঠিক আছে, কিন্তু ওভারঅল যে কোনো সরকারের একটা বেসিক অ্যালাইনমেন্ট থাকে যে সরকার হিসাবে ফুল বডিটা এইটা চায়, এটা এইভাবে করবে। এই সরকার গত 12 মাসে এটা দেখাতে প্রথম থেকে ব্যর্থ হয়েছে। মানে আগস্ট মাসে আসার পর থেকেই তারা কি করবে, কিভাবে করবে, কোনো কিছু রোডম্যাপ কিন্তু তারা কখনোই দেয়নি। হঠাৎ করে একদিন বললো আমরা কিছু রিফর্ম কমিশন বসাবো, খুব ভালো কথা। যখন রিফর্ম কমিশন বসাবার কথাটা বললো তখনই দেওয়া উচিত ছিল এই রিফর্ম কমিশনগুলো এতদিন এটা করবে, অতদিন এটা করবে, এতদিন আলোচনা করবে, তারপর এতদিন আমরা নির্বাচন দিব, দিয়ে দিতে পারতো, দেয় নাই। এই 5ই আগস্ট যে মানে 2025 সালের 5ই আগস্ট মানে পুরো 1 বছর শেষ করে ওনারা বেসিক একটা রোডম্যাপ দিয়েছে। তাও এর আগে আমরা অনেক আলোচনায় বসেছি, অনেক চেষ্টা করেছি, অনেক পুশ করতে চেষ্টা করেছি, সেখান থেকে যে তারা ফাইনাল একটা ডিক্লারেশন দিলেন যে অ্যাটলিস্ট 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটার একটা ডিক্লারেশন দিলেন। সো এখন আমরা একটা 1 বছর পরে যে আমরা কোনো ধরনের একটা রোড ম্যাপ পেয়েছি যে কোনো কিছুতে। আপনার সাথে মতিভ এর আগে এসে আমি আলোচনা করেছি যে কোনো কিছুর দায়িত্ব নিলে আপনার প্রথম কাজটা থাকে যে একটা রোড ম্যাপ প্রদান করা, একটা প্ল্যান প্রদান করা, যে আমি এই দায়িত্ব নিয়ে এখন এই দায়িত্বটা আমি এইভাবে পালন করবো, এতদিনের মধ্যে পালন করব। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করে নাই, অ্যাকচুয়ালি করে নাই। এবং মানে তারা প্রথম দিনই বলতে পারতো, বা যারা তারা 2024 সালের সেপ্টেম্বর মাসে বলতে পারতো যে এনভায়রনমেন্ট অনেক বড় ইস্যু, সো আমরা এতদিন থাকবো এবং এই এতদিন এনভায়রনমেন্ট আমরা একদম পরিষ্কার করে দিয়ে যাব, ঠিক আছে, সেটা তাদের প্ল্যানের অংশ হতে পারতো। তখন আমরা আলোচনা করতাম যে এই প্ল্যানটা ভালো প্ল্যান না খারাপ প্ল্যান। আপনারাও মানে খবরের কাগজে, গণমাধ্যমে এই আলোচনাগুলো আসতে পারতো, রাজনীতিতেও আমরা আলোচনাগুলো করতে পারতাম, কিন্তু এগুলো হয় নাই। সো এখন বল আমাদের কোর্টে না, এখনো বল সরকারের কোর্টে। আমাদের কোর্টে বল অতটুকুই যে আমরা নির্বাচনের প্রস্তুতি কতখানি করব। নির্বাচনের প্রস্তুতির বাইরে কিন্তু আমাদের হাতে কিচ্ছু নাই। নির্বাচনের সময়টাও সরকার দেবে, অলরেডি ডিক্লারেশন করেছে ফেব্রুয়ারি। সো ওইটার প্রসেসের কি কি তৈরি করতে হবে, কি কি করতে হবে, এগুলো তাদের দায়িত্ব। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, কিন্তু বল কিন্তু আমাদের কোর্টে না। এবং এর ভেতরে মনে করেন কয়েকটা দল বলছে যে তারা নির্বাচন চায় না, তারা পিআর পদ্ধতি চায়। কোত্থেকে পিআর পদ্ধতিটা হঠাৎ করে 2-3টা দল নিয়ে আসলো আমি ঠিক বুঝলাম না, কারণ পিআরের আলোচনা আমরা আগে শুরু করেছি এবং সেটা উচ্চকক্ষে হবে, সেটা আমরা সবাই কয়েক মাস ধরে ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে আমরা এক জায়গায় পৌঁছেও গেছি। সো এবং যেই দলগুলো এখন বলছে যে পুরো পিআর ছাড়া খেলবে না, তারাও কিন্তু এই ঐক্যমত কমিশনের প্রত্যেকটা মিটিংয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। তাহলে ওইখানে দাঁড়ায় বলতো খেলবো না, তাহলে বলে এই মিটিংতে আমরা ছেড়ে চলে গেলাম, আমরা কিছু সাইন করবো না, কোনো আলোচনা নাই, ওইটা না আসা পর্যন্ত। তখন বলতো না, তারা তো পুরো মিটিংটাতে ছিল, সব কিছুতে ছিল, সব প্রক্রিয়ার সাথে থাকার পর হঠাৎ করে বাইরে এসে বলে খেলবো না। এটা একটা বাজে নাটক ছাড়া অন্য কিছু না। সো এখন এইটার বলো সরকারের হাতে, মানে সরকারের কোর্টে। কারণ এটা যদি সরকার বলে যে ভাই আপনারা যদি খেলতে না চান কিচ্ছু করার নাই, এই মার্জিনের ভিতরে নির্বাচন হবে, আপনারা এতদিনের মধ্যে ফর্ম তুলবেন বা তুলবেন না সেটা আপনাদের বিষয়, তখন দেখবেন খেলা একাই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ মাসুদ। আপনি জানেন যে ওই জুলাই সনদ নিয়ে জুলাই ঘোষণাপত্র, ফরহাদ মাজার বলছেন যে ডক্টর ইউনূসের মানে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো এখতিয়ার নেই। হ্যাঁ, ফরহাদ মাজার সাহেব তো আসলে খুবই মানে ওনাকে কি বলবো, ওনাকে তো আপনি সুশীলও বলতে পারবেন না, বুদ্ধিজীবীও বলতে পারবেন না, উনি চিন্তক, উনি নিজেকে চিন্তক, উনি চিন্তা করেন অনেক কিছু। মেধাবী লোক, কোনো সন্দেহ নাই, এবং আপনার প্রচলিত ধারার বাইরে থেকে উনি কথা বলেন প্রায়। আবার ওনার এই কথাগুলি উনি ওনার স্ত্রীর সঙ্গে বলেন কিনা জানি না, ওনার স্ত্রী তো পার্ট অফ গভর্নমেন্ট, আবার তো উনি সব দিকে খেলেন আর কি, এদিকেও আছেন ওদিকেও আছেন। তো উনি যেটা বলছেন তাহলে একটা কার আছে এই ঘোষণাপত্র দেওয়ার? আপনি ঘোষণাপত্রর যে কোয়ালিটিটা, যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি অনেক আলাপ করতে পারেন, এটা নিয়ে আমারও অনেক বিতর্ক আছে। আমিও মনে করি এটা অতটা গোছানো হয় নাই, খুবই আনাড়ি হাতে তৈরি হয়েছে। এখানে অনেক স্ববিরোধিতা আছে এই ঘোষণাপত্রের মধ্যে আছে। আপনি যদি খুব ঠান্ডা মাথায় দেখেন পাবেন আপনি যে এই মানে হঠাৎ করে দেখবেন বলা হয়েছে আপনার এরশাদের পতনের কথা বলা হয়েছে, তারপরে চলে গেছে আপনার 2011 কথা বলে গেছে। মাঝখানে যে একটা বড় ঘটনা ঘটছে যে আমাদের সংবিধানের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ঢুকছে, এটাও যে একটা আন্দোলনের ফসল, এটার সম্বন্ধে একদম চুপচাপ ছিল। মানে বিএনপিকে খুশি করার একটা চেষ্টা আমি এখানে টের পাইছি। আবার ধরেন এই ঘোষণাপত্রে আরেকটা জিনিস আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে সরকারটা গঠন হয়েছে, এই সরকারটা সাংবিধানিক প্রক্রিয়া গঠন করা হয়েছে, যে গভর্নমেন্টে করা হয়েছে। যদি গভর্নমেন্টের সাংবিধানিক প্রক্রিয়া গঠন করা হয়েছে বলে আপনি ঘোষণাপত্রে স্বীকার করেন, তাহলে তো এই সংবিধানকে আপনি অস্বীকার করতে পারেন না। ও তো প্রতিদিন তো এই সংবিধান লঙ্ঘন করতেছে।
তখন এই সরকার তো সংবিধান লঙ্ঘনে দেয়, তো আগামীতে ঝামেলা পড়বে। ওরা যদি বলতো যে সংবিধানের কথা উল্লেখ না করতো, ঘোষণাপত্রে বলতেছে এটা সাংবিধানিকভাবে গ্রহণ করা হচ্ছে, তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেন কেন? ডেলি লঙ্ঘন করতেছেন আপনি। তো এখন এই যে বিষয়গুলো আছে এগুলো সব হৃদয়তা। কিন্তু ফরহাদ বাজার সাহেব যেটা বলছেন, ওনারা আমি আগেও লক্ষ্য করছি, উনি কিন্তু সবসময় স্রোতের বিপরীতে কিছু একটা বলে আলোচনায় থাকতে চান, এটা হলো আমার ধারণা আর কি। এটা যদি ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে মেনেই তো আমরা আছি, এই গভর্নমেন্টকে মেনেই তো এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল। 8 তারিখের কথা ভাবেন আপনি, 8 তারিখ 9 তারিখ 10 তারিখ ভাবেন, এই 3 দিনের কথা। এই 3 দিন বাংলাদেশে একটা লোককে বলছে যে ডক্টর ইউনূসকে করা, নির্বাচন করা ঠিক হয় নাই? কেউ বলছে? সবাই খুশি তার উপর। কারণটা কি, সবাই মনে করছে যে এই লোকটা এই পর্যন্ত ভালো কাজ করবে অথবা করতে পারবে অথবা যোগ্য লোক, এরকম। তাহলে ওনাকে তো আমরা মেনে নিয়েছি। তখনই মেনে নেওয়ার পর তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি সমালোচনা করতে পারি, কিন্তু ওনাকে তো আমি অস্বীকার করতে পারি না। আমি তো মেনে নিয়েছি আসলে, তো ওনাকে তো আমি অস্বীকার করি না, আমি ওনার কাজের সমালোচনা করি, আমি ওনার কাছ থেকে আরও ভালো কাজ আশা করি, একদম বলতেই পারি। কিন্তু ওনার এখতিয়ার নাই, এটা উনি করতে পারেন না, এটা আমি আসলে হিসেব মিলাইতে পারি না। উনি কীভাবে বলছেন আমার কাছে মিলে না। ওই যে এখতিয়ার না থাকে তাহলে কে ঘোষণাপত্র পাঠ করবে, কে করবে? এই 1 বছর পরে এসে এটা কে ঘোষণাপত্রটা পাঠ করবে? 1 বছর পরে উনি ডক্টর ইউনূসকে নিয়ে যতটুকু বিতর্ক হচ্ছে, এর চেয়ে কম বিতর্ক কাকে নিয়ে হচ্ছে? উনি বলুক কে পাঠ করবে? সেটা তো উনি বলেন নাই, যে কারণে একটা কনফিউশন। যাই হোক, রাজনীতি বিশেষ করে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে মানুষের দৃষ্টি কিন্তু রাজনীতিবিদদের উপরে, রাজনীতিবিদরা কি করেন না করেন আগামী দিনগুলোতে কি হবে এটার উপরে। কিন্তু রাজনীতি কি সঠিক পথে আগুচ্ছে? দেখেন, রাজনীতি আসলে মতিবে আপনি খুব ভালো করে জানেন, রাজনীতি এত বড় পরিধির একটা জিনিস যে শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে রাজনীতি না, সবার হাতে, সবার একটা ইনফ্লুয়েন্স আছে রাজনীতির উপরে। এই যে একজন চিন্তকের কথা আপনি একটু আগে আলোচনা করছিলেন, আমরা ইউজুয়ালি অনেক সার্কেলে আছে কিছু নাম নেওয়া হয় না, আগে যেমন অনেক সার্কেলে ছিল হাসিনার নাম নেওয়া হতো না, হ্যাঁ, তো এরকম অনেক সার্কেল আছে তো শুধু একজন চিন্তক নামে পরিচিত আর কি, নাম কেউ নেন না। তো উনি এরকম অনেক আলোচনা করেছেন এবং আজকে সরকারের অনেক বা ওই যে নতুন যে দলটি হয়েছে সেটার অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তার শিষ্যরা আছেন, এটা আমরা পরিষ্কারভাবে জানি। এবং এই যে জুলাই ঘোষণাপত্র যেটা নিয়ে কথা ছিল, এই ঘোষণাপত্রেও তাদের মানে তার মাধ্যমে কিন্তু প্রথম আলোচনা আসছিল একটা জুলাই ঘোষণাপত্রের প্রথমে, আমি মনে হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রথম সে এর কোনো একটা বক্তব্য রেখেছিল এবং তারপর থেকে ওই তরুণরা মানে যারা এনসিপি ফর্ম করে তারা শুরু করে ওই ঘোষণাপত্র নিয়ে আলোচনা, ডিসেম্বরে তারা দাঁড়িয়ে যায়। যে ঘোষণাপত্রটা ফাইনালি এসছে সেখানে মানে অবভিয়াসলি ইতিহাসের যেভাবে ব্যাখ্যাটা করা আছে, আমি জানি না যে কোনো ঘোষণাপত্রে এতখানি ইতিহাসের ব্যাখ্যা প্রয়োজন কিনা, বাট ইতিহাসের যেভাবে ব্যাখ্যা করা আছে সেটাও যেমন সবভাবে অ্যাকসেপ্টেবল না, এটাও খুবই টেন্ডেন্সিয়াস, খুবই বায়াসড একটা ইতিহাস। কিছু জিনিস সঠিক আছে, কিছু জিনিস আছে আরও থাকা উচিত ছিল যেটা ভাই নোট করুন, আবার কিছু জিনিস আছে আসলে একেবারেই সঠিক নাই, মানে এটা জাস্ট একটা পার্সপেক্টিভ। আবার সাথে ওই সনদের ভিতরে আর্টিকেল 24 একটা আছে, 24 আর্টিকেল, যেটা নিয়ে এর আগে বেশ কয়েকজন এনসিপি নেতৃবৃন্দ অনেকের সাথে আমার কথা হয়েছিল এবং আর্টিকেল 24 আমি দেখলাম যে এটা একটু লুকিয়ে ঢুকিয়ে দেয়া, যে একটা মানে আইনি সুরক্ষা দেবার একটা ব্যবস্থা, অলমোস্ট একটা ইন্ডেমনিটি ক্লজের মতো একটা ব্যবস্থা আর্টিকেল 24 এর ভিতরে ঢুকানো আছে। এখন এটা সামনে যে পরিষ্কার হবে তারা কিভাবে করছেন না করছেন, কিন্তু এই যে এই প্রত্যেকটা জিনিস বাইরে থেকে যে জিনিসগুলো হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস ইনফ্লুয়েন্স ফেলে রাজনীতির উপরে। সো শুধু রাজনীতিবিদরাই কন্ট্রোল করে রাজনীতি তা না, আবার রাজনীতিও একটা কম্পিটিশন, যেহেতু একটা নির্বাচনের সম্মুখে আমরা, সো এই কম্পিটিশনে কোন দল কি করবে সেটাও বড় বিষয়। যেমন জামাত ইসলাম এখন বলছে তারা নির্বাচনে যাবে না, পিআর না হলে নির্বাচনে যাবে না, তাহের সাহেব ডিক্লেয়ার করেছেন, আরও গোলাম পরওয়ার সাহেব বোধহয় বলেছেন, কয়েকজন বলেছেন পিআর না হলে নির্বাচনে যাবে না, ইভেন প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাবে না। আমি মনে করি এটা পুরাই তাদের একটা ট্যাকটিক, এটা তাদের নির্বাচনী ট্যাকটিক, যে নির্বাচনের আগে তারা আরেকটু লাইমলাইট পাবে, তারা আরেকটু জনসম্মুখীন যেতে পারবে, বা হয়তো তারা এর আগেও চেষ্টা করেছে বিএনপির সাথে একটা নেগোসিয়েশনে যেতে, সিট ভাগাভাগি বা যেটা নিয়ে নেগোসিয়েশন যেতে, যেটা পরে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এই নেগোসিয়েশনটা হয়তো খুব বেশি কার্যকর হয়নি। তো এখন আপনি নেগোসিয়েশন যতক্ষণ পর্যন্ত খেলা না শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত নেগোসিয়েশনের সময় তো শেষ হয়নি, সো ওই সময়টা আপনি ব্যবহার করতে পারেন। সো ওই সময়টা আপনি নতুন কোনো প্রেশার ট্যাকটিক ব্যবহার করতে পারেন, যে আমরা নির্বাচনেই যাব না, আওয়ামী লীগ নাই, বড় কোনো দল নাই,
মানে আগে তো অ্যাটলিস্ট 4টা দল ছিল, লোকজন একটু হলেও গুনতো যে মানে কিছু পার্সেন্টেজ ভোট আছে। হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এর ভিতরে 2-1টা নির্বাচনে জাতীয় পার্টির আসলে অবস্থান জামাত ইসলামের থেকে অনেক বেটার ছিল। শেখ হাসিনা যেমন নিজের দল খেয়ে দিয়েছে, তেমন জাতীয় পার্টিও খেয়ে দিয়েছে। সো জাতীয় পার্টির এখন আসলে আর কোনো অবস্থান নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলো কি না করলো, এটা বেশিরভাগ জাতীয় পার্টির মেম্বারও এখন আর পাত্তা দেয় না। সো তাহলে বাকি থাকে জামাত ইসলাম। তো জামাত ইসলাম এখন চেষ্টা করবে এইটা লেভারেজ করতে, তাদের এই সেকেন্ডারি পজিশনটা লেভারেজ করতে, যে তারা যদি নির্বাচনে না যায় তাহলে নির্বাচনে লেজিটিমেসি নাও আসতে পারে। এখন এইটা নেগোসিয়েশন ট্যাকটিক ব্যবহার করে তারা কত দূর যেতে পারে, তাদেরকে আপনি খুব বেশি দোষারোপ করতে পারবেন না, কারণ দল হিসেবে তো তারা চায় ভাই ম্যাক্সিমাম সিট। সো তাদেরকে এই কম্পিটিশন, এই নেগোসিয়েশনে তারা যেতে চাবে, তাদেরকে আপনি দোষারোপ করতে পারবেন না। কিন্তু এখানে তাদের সাথে যুক্ত হচ্ছে এনসিপি, যেটা আবার সরকারের কিংস পার্টি। এইটা হয়ে যাচ্ছে আরেকটা এক্সট্রা প্রবলেমের তৈরি, কারণ তাহলে তখন এরা আবার ইনফ্লুয়েন্স করতে পারে সরকারকে। সরকার কি করে, এর জন্য আপনাকে লাস্ট আলোচনায় বলছিলাম যে বল সরকারের কোর্টে, বল আমাদের কোর্টে না, সরকার কি করবে। মাসুদ, 1 মিনিট সময় আছে হাতে। না, অন্য কিছু না, আমি খালি একটা কথাই বলি 1 মিনিটে। সেটা হলো কি, দেখেন একটা নির্বাচনের ঘোষণা উনি দিয়েছেন, এবং তারপরে মানুষ কিন্তু বিশ্বাস করে না যে আসলে কি নির্বাচন হবে কি হবে না। আমি মনে করি নির্বাচন হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন হবে। আজকেও দেখলাম যে মালয়েশিয়াতে উনি বললেন দেশ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মানে ওনার সদিচ্ছাটা উনি প্রকাশ করছেন বারবার। তার মানে মানুষ বিশ্বাস করে না এই কারণে যে মানুষ ডক্টর ইউনূসের উপর আস্থা রাখতে পারছে না। এই বিষয়টা এটা কিন্তু ডক্টর ইউনূসই কিন্তু মানুষের মধ্যে এই ধারণাটা ঢুকেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। এখন ডক্টর ইউনূসকে কিন্তু এটা দূর করতে হবে, কারণ শেষ পর্যন্ত নির্বাচনের সময় যে সরকারটা থাকবে, সেই সরকারটার উপর যদি ম্যাক্সিমাম মানুষ আস্থা না রাখতে পারে, তাহলে তো এটা খুব ভয়াবহ ব্যাপার। তো ওনাকে এখন চেষ্টা করতে হবে, ওনাকে উপলব্ধি করতে হবে কেন মানুষ আমার উপর আস্থা রাখতে পারছে না, আমি কি এমন করলাম যে আস্থা রাখতে পারছে না। এটা ওনাকে কিন্তু উপলব্ধি করতে হবে। এটা উপলব্ধি করে যদি উনি ওই অনুযায়ী ব্যবস্থা নেন, কারণ আমি তো প্রত্যাশা করি নির্বাচনের পরেও উনি আরও অনেক দিন দেশে বাঁচবেন, থাকবেন, দেশের মানুষ ওনাকে সম্মান করবেন, এটা তো আমি চাই, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ। ববি হাজ্জাজ, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।